আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম সায়েন্টিফিক অ্যাচিভমেন্টসগুলো নিয়ে আমরা পড়ছিলাম, যেগুলো অলরেডি উই হ্যাভ অ্যাচিভড। আজকে আমরা যে ইউনিটটা যাচ্ছি, ইউনিট 13 লেসন 3, এটা হচ্ছে সায়েন্টিফিক ব্রেক থ্রোজ উই আর ওয়েটিং ফর। ঠিক আছে, যেগুলো হচ্ছে বৈজ্ঞানিক সাফল্য, বিশাল বিশাল যেসব বৈজ্ঞানিক সাফল্যগুলো, যেই সাফল্য অর্জনের জন্য আমরা অপেক্ষা করছি, হ্যাঁ, সেটার পার্ট 1 আজকে আমরা একটু দেখব যে কোন কোন সফলতা আমরা অর্জনের অপেক্ষায় আছি, যেগুলো অর্জন করলে বিশাল কিছু অর্জন আমাদের মানে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের সাথে অ্যাড হবে। সো প্রথমেই আছে আমাদের, দেখো এখানে কিছু ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে, যেহেতু পরীক্ষা এগুলো থেকে আসেই যেহেতু পরীক্ষাতে। আচ্ছা, আমাদের প্রথম যে সায়েন্টিফিক যে ব্রেক থ্রোর জন্য আমরা উই আর ওয়েটিং ফর, দ্যাট ইজ ডিএনএ কম্পিউটার। ঠিক আছে, সো আমরা টেক্সটে চলে যাই। ডিএনএ কম্পিউটার কি? আচ্ছা, আমাদের প্রথমত আমি একটা কথা বলে নিই, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এভাবে টেক্সট পড়ার কোনো গুরুত্বটা কি, আসলে দরকার কি পড়ার, বা অনেকে হয়তো মনোযোগ দিয়ে করছো না ক্লাসগুলো। তাদের জন্য বলে রাখছি যে যারা ইন্টারমিডিয়েট, তো তোমাদের প্রায় সময় শেষই হয়ে আসছে। হ্যাঁ, দেখো এইবারের হয়তো আমাদের এইচএসসি পরীক্ষা হয়নি, ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষাতে কোয়ালিফাই করেই কিন্তু ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে হবে। সো সেই ক্ষেত্রে তোমরা যদি তোমাদের অবশ্যই সময় করে দেখতে হবে, তোমরা কোশ্চেনগুলো একটু দেখো যে এমসিকিউ পার্ট এবং রিটেন পার্টে যে কোশ্চেনগুলো হচ্ছে টোটালটাই কিন্তু তোমাদের টেক্সট বেসড। ইংলিশ ফার্স্ট পেপার থেকেই দেখা যায় যে রিটেন পার্টটা পুরোটাই কাভার করছে, একদম হুবহু তুলে দেওয়া হচ্ছে কোশ্চেন টেক্সট থেকে। এবং যে এমসিকিউ যেটা আছে সেখানেও কিন্তু ফার্স্ট পেপার থেকেও কোশ্চেন পাচ্ছ, সেকেন্ড পেপার থেকেও কোশ্চেন পাচ্ছ। সো তোমরা যারা এখন খুব মনোযোগ দিয়ে ইংলিশ ফার্স্ট পেপার বইটা শেষ করবে, সেকেন্ড পেপারের গ্রামারের আইটেমগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে, আমি আশা করব যে তোমাদের মানে 98% বলা চলে যে তোমাদের কাভার হয়ে যাবে। ঠিক আছে, সো এখন যারা মনোযোগ দিয়ে পড়বে তাদের জন্য কিন্তু পরে আর কষ্ট করতে হবে না, কিন্তু এখন যারা ফাঁকি ঝুঁকি দিয়ে ভাবছো যে কোনোভাবে পার পেয়ে যাব, তখন কিন্তু আবার এই পড়াগুলো রিপিট করতে হবে। ঠিক আছে, সো এখন যদি তুমি ভালো করে পড়ো, তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটাও ভালো হচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে তোমার ইউনিভার্সিটির ভর্তির জন্য ইংলিশের যে অংশটা সেটার প্রস্তুতি তোমার হয়ে যাচ্ছে 100%। ঠিক আছে, সো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথমত কথা বলতে চাচ্ছিলাম ডিএনএ কম্পিউটার নিয়ে। দেখো এরকম ছোট ছোট কিছু প্যাসেজ আছে যেগুলো কিন্তু সরাসরি তুলে দেওয়া হয়। অনেক সময় তোমাদের হচ্ছে বোধহয় 5 মার্কসের একটা আছে, শূন্য ফিল ইন দ্য গ্যাপস আছে, যেটা ইংলিশ ফার্স্ট পেপার থেকে হুবহু তুলে দেওয়া হয়। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মানে প্রত্যেকটা প্যাসেজ সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। আর যেহেতু এখানে প্যাসেজগুলো অলরেডি এমনিতেই খুব ছোট ছোট করে দেয়া, সো এই ছোট প্যাসেজগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। আচ্ছা, প্রথমত আমরা দেখতে চাচ্ছিলাম, দেখছি যে এখানে আছে ডিএনএ কম্পিউটার। সো ডিএনএ কি জিনিস এটা তোমরা সবাই ভালো জানো, সায়েন্সের স্টুডেন্টরা একটু হয়তো বেশি ভালো জানে, বাট অন্যান্য সেকশনের তোমরাও জানো, কারণ তোমরা সাধারণ বিজ্ঞান পড়ে এসছো সবাই এসএসসিতে। সো ডিএনএ কি জিনিস এটা তোমাদের জানা আছে ভালো রকম, তাই না? একটা হচ্ছে আচ্ছা দেখি আমরা এখানে কি লিখেছে। ডিএনএ তো এটা, ওটা তো হচ্ছে ডিএনএ যেটা আমাদের শরীরে থাকে, তাই না? কিন্তু ডিএনএ কম্পিউটারটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। ইমাজিন হ্যাভিং অ্যান আইপড capable of holding thousands of years of high definition video। ঠিক আছে, ক্যাপাবল অফ, সক্ষম, এটা কিন্তু ক্যাপাবলের সাথে সবসময় প্রিপোজিশন অফ হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এখানে বলছে যে ইমাজিন, কল্পনা করো যে তোমার কাছে এমন একটা আইপড আছে যা হাজার হাজার বছরের হাই ডেফিনিশন ভিডিও ধারণ করতে সক্ষম। এ ডিএনএ কম্পিউটার উড মেক সাচ আ ডিভাইস ভেরি পসিবল। এবং একটা ডিএনএ কম্পিউটারই এরকম একটা যন্ত্র যেটাকে, এই যে তুমি তুমি যেটা কল্পনা করছো, হ্যাঁ, এরকম হাই ডেফিনিশন ভিডিও, হাজার বছরের হাই ডেফিনিশন ভিডিও ধারণ করবে, এই ধরনের যে তোমার চিন্তাটা, এটা পসিবল করবে হচ্ছে ডিএনএ কম্পিউটার। ঠিক আছে,
DNA is the substance that living organism use to store genetic information. সো জীবন্ত প্রাণীর জেনেটিক তথ্য সংরক্ষণ করার জন্য ব্যবহৃত পদার্থ হলো ডিএনএ। আচ্ছা, এরপরে হচ্ছে what makes DNA special is that it is extremely efficient when it comes to storing information in a limited space. So ডিএনএ কে এত বিশেষ মানে কি আসলে স্পেশাল করেছে, যে বিষয়টা স্পেশাল করেছে সেটা হলো এটা দেখা যায় যে এই যে অল্প জায়গার মধ্যে সীমিত স্থানের মধ্যে অনেক তথ্য সংরক্ষণের যে দক্ষতা ক্ষমতা সেটা এটাকে এত বেশি স্পেশাল করে তুলেছে। আচ্ছা, জাস্ট 1 milligram of DNA is capable of holding all the printed material in the world. শুধুমাত্র 1 মিলিগ্রাম ডিএনএ বিশ্বের সব প্রিন্টেড যত উপাদান আছে সবগুলোকে ধারণ করতে সক্ষম। ঠিক আছে, সো ডিএনএ কম্পিউটার ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি। ডিএনএ কম্পিউটার এখন যেটা আছে বর্তমান সময়ে এটা হচ্ছে ইনফ্যান্সি মানে একদম শিশু অবস্থায় আছে, তার মানে প্রাথমিক অবস্থায় আছে। উইথ প্রোটোটাইপস সাচ এস মায়া 2 অনলি ক্যাপেবল অফ শোয়িং দ্য কনসেপ্ট। হ্যাঁ, এর নমুনা হিসেবে আছে মায়া 2 যেটা হচ্ছে শুধুমাত্র ধারণা প্রকাশ করছে এখন। ঠিক আছে, ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড, যদি এই ডিএনএ কম্পিউটিংটা সম্পূর্ণভাবে নিখুঁতভাবে আসলে অ্যাপ্লাই করা সম্ভব হয়, computers will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard. বর্তমান সময়ে আমরা যে স্ট্যান্ডার্ডে ধারণ করতে পারি আমাদের যে ধারণ ক্ষমতা সেটার মানে এটা এত পরিমাণ ইনফরমেশন হোল্ড করতে পারবে, ধারণ করার সক্ষমতা রয়েছে যেটা কল্পনাই করা কঠিন বর্তমান স্ট্যান্ডার্ডের সাথে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা ছিল ডিএনএ কম্পিউটার সম্পর্কে। এখন আমরা যাই পার্মানেন্ট মুন বেস, যেটা নিয়ে তারা চিন্তা করছে আর কি, সায়েন্স চিন্তা করছে যে একটা স্থায়ী চাঁদে স্থায়ী বসতি স্থাপন করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা করছে। ঠিক আছে, ever since setting up human habitation in space was first imagined, it was thought that the moon would be the first object to be colonized since it was closest to earth. মহাশূন্যে জনবসতি স্থাপনের কল্পনা যখন প্রথম শুরু হয়েছিল তখন থেকে এটা ভাবা হয়েছিল যে যে মানে চাঁদেই শুধুমাত্র বসতি স্থাপন করা সম্ভব। হ্যাঁ, কেন সম্ভব? কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকটবর্তী। In 1969, when man first walked on the moon, 1969 সালে যখন মানুষ প্রথম চাঁদে হেঁটেছিল, a permanent colony suddenly appeared to be very achievable. তখন মনে হয়েছিল যে হ্যাঁ একটা বসতি স্থাপন করা হয়তো খুব সহজ হবে। হ্যাঁ, however, for a variety of reason, যাই হোক বিভিন্ন কারণে বোথ ইকোনমিক্যাল অ্যান্ড টেকনিক্যাল অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কারণে দ্য প্রজেক্ট ওয়াজ নেভার ট্রুলি অ্যাটেম্পটেড। এই প্রকল্প আসলে সত্যিকারভাবে কখনো চেষ্টাই করা হয়নি। হ্যাঁ, এটা শুধু কল্পনাই করা হয়েছে, মঙ্গল গ্রহে চাঁদে বুকিং দেওয়া হয়েছে যারা যারা বসতি স্থাপন করতে চায়, কিন্তু আসলে কখনো মানে অ্যাটেম্প্ট নেওয়াই হয়নি। তারা বিভিন্ন প্রজেক্ট কল্পনা করেছে ঠিকই কিন্তু কখনো থাকার চেষ্টা করেনি। However, NASA currently has plans to have one constructed by 2024. 2024 সালের মধ্যে নাসা পরিকল্পনা করছে যে আমরা দেখি কনস্ট্রাক্ট করতে পারি কিনা। The European Space Agency also has plans to construct a moon base by 2025. ইউরোপিয়ান স্পেস এজেন্সি তারাও চিন্তা করছে যে 2025 সালের মধ্যে করবে। হ্যাঁ, জাপান অ্যান্ড ইন্ডিয়া অলসো ইচ হ্যাভ প্ল্যান্স টু হ্যাভ আ বেস বাই 2030। 2030 সালের মধ্যে চিন্তা করছে জাপান এবং ইন্ডিয়া যে আমরা একটা বসতি স্থাপনের চেষ্টা করছে, তারা আর কি প্ল্যান করছে। দ্য বিগেস্ট ব্যারিয়ার টু আ বেস ইজ মানি। সবচাইতে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে অর্থ। মেনি পিপল উইদিন নাসার অনেক ব্যক্তি ইনক্লুডিং বাজ আলড্রিন সহ নাসার অনেক ব্যক্তি হ্যাভ ক্রিটিসাইজড দ্য বিল্ডিং অফ আ মুন বেস। তারা আবার কি করছে, এই চাঁদে স্থায়ী বসতি নির্মাণের বিষয়টাকে
তারা এটাকে সমালোচনা করছে, সেইং দ্যাট নাসা শুড পুট মোর ফোকাস অন ডিফারেন্ট ইস্যুস লাইক ক্লিন এনার্জি। তা বলছে এই চাঁদে বসতি স্থাপন এই সে এগুলো চিন্তা ভাবনা না করে তাদের মানে পৃথিবীতে কিভাবে আরো পরিচ্ছন্ন শক্তি, ক্লিন এনার্জি কিভাবে ইন্ট্রোডিউস করা যায় সেই বিষয়ে সক্রিয় হওয়া উচিত। বুঝতে পেরেছ? সো পার্মানেন্ট মুন বেজ দেখি কবে সত্যি হয়, আসলে আদৌ সত্যি করা পসিবল হবে কিনা। ঠিক আছে, সো ক্লিন এনার্জির কথা বলছে যে নাসাকে ক্লিন এনার্জির প্রতি আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। সো ক্লিন এনার্জিটা কি সেটা আমরা একটু দেখি। ক্লিন এনার্জি হচ্ছে মানে পরিচ্ছন্ন শক্তি। তোমরা তো ক্লিন এনার্জি নিয়ে ইয়ে করেছিলে না তোমাদের সায়েন্স ফেয়ারের সময়, মনে আছে কিনা অনেকের? ক্লিন এনার্জি কিভাবে ইন্ট্রোডিউস করা যায় সেটা নিয়ে তোমাদের বড় ভাইয়ারা বা তোমরাই হয়তো কাজ করেছিলে, তাই না? হ্যাঁ, ক্লিন এনার্জি হচ্ছে while many alternatives to fossil fuels have been investigated, জীবাশ্ম জ্বালানি নিয়ে অনেক বিকল্প বিষয়ে গবেষণা হয়েছে, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable, কিন্তু মানবজাতির শক্তি সরবরাহ সম্পূর্ণরূপে নবায়নযোগ্য করতে এখনো অনেক দূর বাকি, অনেক পথ বাকি। অ্যাজ অফ টুডে এখনো পর্যন্ত অ্যাবাউট 85% of all energy comes from fossil fuel, 85% আসে শক্তির প্রায় 85%ই আসে জীবাশ্ম জ্বালানি থেকে। The reason clean energy is considered to be important is because fossil fuels aren't expected to last much longer, they pollute the environment, and they have led to tensions between nations. আচ্ছা, এই পরিচ্ছন্ন শক্তিকে গুরুত্বপূর্ণ মনে করা হয় কেন? কারণ এই যে জীবাশ্ম জ্বালানিগুলো যেগুলো নবায়নযোগ্য নয় সেগুলো তো বেশি দিন স্থায়ী হবে না, তাই না? এবং এরা পরিবেশটাকে অনেক বেশি দূষিত করে, আর হচ্ছে এটা বিভিন্ন জাতির মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। ঠিক আছে, the reason clean energy is hard to come by is that we have spent the past 150 years dependent on oil and it's quite difficult to make the switch. আচ্ছা, পরিচ্ছন্ন শক্তি আসা কঠিন কেন? এই ক্লিন এনার্জিটাকে আসলে নিয়ে আসা কঠিন হচ্ছে কেন? কারণ আমরা গত 150 বছর অতিবাহিত করেছি তেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে। সো এই যে তেল থেকে ক্লিন এনার্জিতে সুইচ করা, মুভ করা, হ্যাঁ, এ পরিবর্তন করা, এটা বেশ কঠিন হয়ে যাবে আমাদের জন্য। Some have even suggested that the technology for producing vast amounts of clean energy already exists, but is being suppressed by big oil companies. অনেকেই সাজেস্ট করছে যে এই যে বিপুল পরিমাণে ক্লিন এনার্জি উৎপাদনের জন্য যথেষ্ট পরিমাণ প্রযুক্তি আমাদের আছে, কিন্তু যদি আমরা ক্লিন এনার্জিতে অভ্যস্ত হয়ে পড়ি তাহলে বড় বড় তেল কোম্পানিগুলো কি করবে? তো এই যে তেল কোম্পানিগুলো আছে এরা কি করছে, ইচ্ছে করেই এরা হচ্ছে এই বিষয়গুলোকে দমন করে রাখছে যে না তেল দিয়েই চলুক, ক্লিন এনার্জি ইন্ট্রোডিউস করার দরকার নেই। ঠিক আছে, however several European countries have produced considerable amounts of clean energy, তারপরেও ইউরোপিয়ান দেশগুলো যারা সচেতন তারা যথেষ্ট পরিমাণে পরিচ্ছন্ন শক্তি উৎপাদন করছে, ক্লিন এনার্জি তারা তৈরি করছে। আচ্ছা, কারেন্ট মেথডস অফ ক্লিন এনার্জি ইনক্লুড, দেখো কিভাবে আমরা কোন পদ্ধতিগুলো প্রয়োগ করে ক্লিন এনার্জি ইন্ট্রোডিউস করতে পারি। সেটা হচ্ছে উইন্ড, বাতাসের মাধ্যমে, সোলারের মাধ্যমে, জিওথার্মাল, ভূ তাপে মানে ভূগর্ভস্থ যে তাপ আছে সেটাকে কাজে লাগিয়ে, টাইডাল যে স্রোতের পানি, জোয়ারের পানি, হাইড্রো পাওয়ার জলবিদ্যুৎকে কাজে লাগিয়ে করতে পারি, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফিউয়েল পারমাণবিক এবং জৈব জ্বালানি, এইগুলো দিয়ে আমরা ক্লিন এনার্জিটাকে প্রডিউস করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে দেখো যেই ব্রেকথ্রোর জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে কিওর ফর ক্যান্সার। ক্যান্সারের প্রতিকারটা আমাদের জন্য খুব দরকার। হ্যাঁ, সায়েন্সের যে কাজটা করা উচিত ক্যান্সারটাকে প্রতিরোধ করার জন্য, প্রতিকারের জন্য কি করছে সায়েন্স, হ্যাঁ, এটার জন্য আমরা অপেক্ষা করছি। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজ অফ দ্য মডার্ন এরা। বর্তমান সময়ে আধুনিক যুগে প্রাণঘাতী রোগের মধ্যে অন্যতম হচ্ছে ক্যান্সার। এভার সিন্স দ্য ডেজ অফ Hippocrates, people have been searching for a cure,
হিপোক্রেটিস এর সময় থেকে শুরু করে মানুষ রোগের প্রতিকার খুঁজে চলছে। Cancer is similar to the common cold in that although there are many ways to treat it, modern medicine is still yet to come up with a cure. এখানে বলছে ক্যান্সারকে যে ক্যান্সার সাধারণ সর্দির মতো, যদিও চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের উপায় আছে, আধুনিক ঔষধ এখনো পর্যন্ত এর কোনো প্রতিকার বের করতে পারেনি। So this is partially because, like the common cold, there are many different types of cancers and they are all slightly different. বলা হচ্ছে এর আংশিক কারণ হলো সাধারণ সর্দির মতো বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে এবং তাদের সবগুলোই কিছুটা ভিন্ন। ঠিক আছে, আনফর্চুনেটলি উইথ ওভার 7 মিলিয়ন ডেথস পার ইয়ার, ক্যান্সার ইজ মাচ মোর সিরিয়াস দেন দ্য কমন কোল্ড। দুর্ভাগ্যবশত প্রতি বছর 7 মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ এই ক্যান্সার সাধারণ সর্দির তুলনায় অনেক বেশি সিরিয়াস। আ ওয়াইড অ্যাসর্টমেন্ট অফ ড্রাগস, বিস্তৃত ধরনের ওষুধের সমারোহ, কেমিক্যালস, রাসায়নিক পদার্থ, স্টেম সেলস, genetically modified viruses and even arsenic have all been proposed as cancer cures. তার মানে দেখো বিভিন্ন রাসায়নিক পদার্থ, ঔষধ, বংশগতভাবে পরিবর্তিত ভাইরাস, এমনকি আর্সেনিক, এসব কিছুকেই ক্যান্সারের প্রতিকার হিসেবে প্রস্তাব করা হয়েছে। সো এটা নিয়ে গবেষণা চলছে। এটা গবেষণা করতে করতে একসময় এমন হতে পারে যে ক্যান্সারের জন্য এমন কিছু আবিষ্কার হয়ে গেল যেটা নিয়ে সায়েন্স একটা সময় গর্ব করবে, সায়েন্সের বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। ঠিক আছে, সো এই ছিল আজকের টোটাল আলোচনা। আমি আবারও বারবার করে বলছি যে তোমরা ছোট ছোট যেহেতু টপিকগুলো, এগুলো খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে ইউনিভার্সিটি ভর্তি কোশ্চেন পাওয়ার খুব বেশি পসিবিলিটি আছে এবং তোমাদের নিজেদের জন্যও এগুলো খুব ভালো কাজে দিবে আমি আশা করি। হ্যাঁ, যেহেতু তোমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এগুলোরও অ্যান্সার করতে হয়, সো সেক্ষেত্রেও কিন্তু এগুলো কাজে লাগতে পারে। ঠিক আছে, সো আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং উপকৃত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।